তোমাদের কাছে আমি তোমাদের বুড়োদা আমার ঝুলি নিয়ে হাজির হয়েছি, ঝুলি থেকে বের করে মজার মজার গল্প শোনাতে। তাহলে আমি ঝুলি খুলছি খুলছি, দেখি আজ তোমাদের জন্য কোন গল্প ঝুলি থেকে বেরোয়। নমস্কার। আজকের গল্প শক্তিপদ রাজগুরুর লেখা গোয়েন্দা। ক্যাবলা আবার বাড়ি থেকে পালিয়েছে। মাঝে মাঝেও পালায়, এই নিয়ে বাড়তিনে হলো বোধ হয়। অবশ্য তার জন্য সবসময় ওকেই দোষ দেওয়া যায় না। ক্যাবলার নিজের মা নেই, তার মতো একটি ক্ষুদে দানবকে পৃথিবীতে এনে বোধ হয় ওর মা লজ্জাতেই এখান থেকে বিদায় নিয়েছে। অবশ্য ক্যাবলার বাবা ওর মায়ের মৃত্যুর জন্য আজও ক্যাবলাকেই দোষী করেন রেগে গেলে। ক্যাবলার ওপর রাগ যে কোনো মানুষই যখন তখন করতে পারে, তবে কারণেরও অভাব হবে না। তাই ক্যাবলাকে কথাও শুনতে হয় যখন তখন। কিন্তু ওসব ক্যাবলার সহ্য হয়ে গেছে। কোনো দিন কারো বকুনি ও গালমন্দ না শুনতে পেলে ক্যাবলাই বলে, দিনটা পাংশে লাগছে বুঝলি, আজ গুড বয় হয়ে গেছি। ওর বাবার দেশেই গঞ্জে ফলাও কারবার, ধান চাল পাট এসবের বড় গুদামও আছে। দিনরাত জ্যোতিলাল দত্ত ওই কাজ কারবার নিয়ে ডুবে থাকে। ছেলের দিকে চাইবার সময় নেই। বেশ কয়েকটি ছেলে মেয়ে, তাই বোধহয় ক্যাবলার মা মারা যাবার পর আবার নতুন করে বিয়ে থা করেছেন। ক্যাবলাও যথারীতি তার কাজকর্ম চালিয়ে যাচ্ছে। পেটা মুগুরের শক্ত গোলগাল দেহ, চোখ দুটোতে রাজ্যের দুষ্টুমি। ওর সঙ্গে মেশা মানেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়া, অথচ না মিশে উপায়ও নেই। ফুটবল টিমের ক্যাপ্টেন, ব্যাকে খেলে ও যেন পাথরের পাঁচিল। গোলকিপারকে ও বলে, তুই শুধু দাঁড়িয়ে থাক, বল গললেও প্লেয়ার গলবে না। হয়ও তাই। অনেকেই ভয়ে ক্যাবলার ধারে কাছে ঘেঁষে না। ওর পা দুটো নাকি লোহার তৈরি, পা দিয়েই ও ঘায়েল করেছে অনেককে। ভরা বান বয়ে চলেছে মৌরাক্ষীর বুক ছাপিয়ে। গেরুয়া জলধারা ছোট বড় ঘূর্ণির মতো তুলে কলকল শব্দে ভাসিয়ে নিয়ে চলেছে কোনো সওয়ারি নৌকাকে। এমন প্রায়ই হয়। কূলে দাঁড়িয়ে থাকে ভীত মানুষের দল। ওই তীব্র স্রোতে নৌকাখানা গিয়ে কোনো ডুবো বালুচরে ধাক্কা লাগলেই উল্টে যাবে, ভেসে যাবে যাত্রী দল। আর্তনাদ করছে তারা। সেবার নদীর ধারে দাঁড়িয়েছিল ক্যাবলা। ওই নদী পাড়ি দেওয়া তার কাছে কিছুই নয়। লাফ দিয়ে পড়ল সেই স্রোতের আবর্তে। ভেসে চলেছে সে। নৌকা থেকে লম্বা কাছিখানা ওরা ছুড়ে দিয়েছে। ক্যাবলা সেটাকে ধরে ফেলে তীরের দিকে এগিয়ে আসতে থাকে। লোকজন জুটে গেছে। সেই কাছিটা নিয়ে তীরে এসে উঠল ক্যাবলা। তারপরে টানাটানি শুরু হয়। মেতে ওঠা দুধার লাস্যময়ী মৌরাক্ষী চাই ওদের গ্রাস করতে ওই নৌকো সমেত। অন্যদিকে মানুষ ওদের ছিনে নিতে চেষ্টা করছে। নৌকোখানা ওরা টেনে এনে ধারে লাগিয়েছে। ক্যাবলা অবশ্য সেদিন বাবার হাতে বেশ কয়েকটা চড়চাপড় খায়। জ্যোতিলাল বকে, মরবি একদিন হতভাগা, যাবি আর কোনো দিন? জ্যোতিলাল চড়চাপড় দিতে থাকে। অবশ্য ক্যাবলার মুখ থেকে সেদিন কোনোরকম প্রতিশ্রুতিই বের করতে পারেনি সে। গজগজ করে জ্যোতিলাল, পড়াশোনাও নেই, বাঁদর হচ্ছ দিনকে দিন, কি করবি তুই? কথাটা অবশ্য মাঝে মাঝে ক্যাবলাও ভেবেছে। খেলার পর নদীর ধারের মাঠ থেকে ফেরার আগে একটু বসে জিরিয়ে নিই আমরা। সন্ধ্যা নামছে, আলোটুকু মুছে যায়নি তখনও। পশ্চিম আকাশে পাখিগুলি নদীর বালিয়াড়ির উপর দিয়ে উড়ে চলেছে বাসার সন্ধানে। দু একটা করে তারা ফুটেছে আকাশের বুকে। ক্যাবলা শোনায়, বাড়িতে মন টেকে না বুঝলি, দিনরাত কেবল বকুনি আর শাসানি। ধুত্তর, বল ওই পড়া ছাড়া কি আর কোনো কাজ নেই? আর কিছু করে না মানুষ? জবাব দিতে পারি না। আমরাও তখন সেই কথা ভাবি। ক্যাবলাই শোনাই, আমি গোয়েন্দা হব বলেছিলাম, তা বাবা যা গাঁটটা মারলে, আর মা তো বলে আমি নাকি অন্ন ধ্বংস করছি, পড়াশোনা কিচ্ছু হবে না। দম নিয়ে শোনাই ক্যাবলা, বুঝলি, গোয়েন্দাই হতে হবে আমাকে। ক্যাবলা ইদানিং লাইব্রেরি থেকে ওইসব বই পড়ছে। কিরিটি কুমার শেষ করেছে, রবার্ট ব্লেকও পড়েছে সব, হেমেন্দ্র কুমার রায়ের সব ডিটেকটিভ নভেলও শেষ করেছে। বলি, সামনেই টেস্ট, তার 3 মাস পরই স্কুল ফাইনাল। ওটার জন্য ক্যাবলার যেন কোনো ভাবনাই নেই।
টেস্ট পরীক্ষাতে ব্যাপারটা বাঁধিয়েছিল। সেকেন্ড মাস্টার মশাই নাকি স্কুলের মধ্যে সবচেয়ে গোয়েন্দা মাস্টার। কোন ছেলে পরীক্ষায় টুকছে, কে বলা বলি করছে, এসব তার চোখে ঠিক ধরা পড়ে। এই নিয়ে স্কুলেও তার নাম ডাক। বেশ জাহির করেই কথাটা প্রকাশ করেন তিনি। কুকুর দেখি কেউ আমার সামনে। ইতিমধ্যে বহু ছেলেকেই সাহায্য করেছেন তিনি। এবার টেস্ট পরীক্ষার সময় হাতে নাতে ধরে ফেলেন ক্যাবলাকে বামাল সমেত। একটা তালগোল পাকানো কাগজের ঢেলা খপ করে ওর হাত থেকে ছোঁ মেরে তুলে নেন সেকেন্ড মাস্টার মশাই। ওর উপর মাস্টারমশাইয়ের অনেক দিনের নজর। ছেলেটা পড়াশোনাও করে না, কেবল দস্যিপনা করে, অথচ পাশ করে যায় ঠিকই। ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। আজ সেই রহস্যই ধরে ফেলেছেন তিনি। আমরাও চমকে উঠি। অন্য মাস্টারমশাইরাও এসে পড়েছেন। হেডমাস্টার মশাই ক্যাবলার কান ধরে নাড়া দিতে থাকেন। এটা কি? ক্যাবলা নির্বিকার চিত্তে জবাব দেওয়ার চেষ্টা করে। কিছুই নয় স্যার, কিছুই নয়। সেকেন্ড মাস্টার মশাই ও আরও অনেকে তখন উৎসাহ ভরে সেই কাগজের ঢেলাটার রহস্য মোচন করার চেষ্টা করছে। এক একটা কাগজের টুকরো খুলে চলেছেন। বাজে কাগজ, কোনো অঙ্ক বা জ্যামিতির প্রবলেম কিছুই নেই তাতে। দোকানের হিসাব লেখার বাতিল কাগজ মাত্র বের হচ্ছে একটার পর একটা। সকলেই উদ্গ্রীব, ক্যাবলাকে নিশ্চয়ই বের করে দেবেন ভরা হল থেকে। মাল মশলাই খুঁজছেন সেকেন্ড মাস্টার মশাই আর স্বয়ং হেডমাস্টার নিজে। শেষ পর্যায়ে কাগজের ঢেলা থেকে বের হলো শুকনো একটা আমড়ার আঠি। সেকেন্ড মাস্টার মশাইয়ের মুখ চোখ লাল হয়ে গেছে। ক্যাবলা পরম বিজ্ঞের মতো বলে, ওটা একটা টোকন স্যার। কালীতলার সন্ন্যাসী ঠাকুর দিয়েছিলেন, বলেছিলেন কাছে রাখলে কাজ হবে। হেডমাস্টার মশাই সরে গেছেন। সেকেন্ড মাস্টার মশাই ধমকান, স্যাট আপ টেপো ছোকরা কোথাকার, গো অন রাইটিং। ক্যাবলা আবার লিখতে বসে। আমরা সবাই হাসছি হলে বসে। চাপা হাসির শব্দ ওঠে। অঙ্কের টিচার গজাননবাবু হুঙ্কার ছাড়েন, ইউ বয়েজ, নো নয়েজ, নো নয়েজ। সেকেন্ড মাস্টার মশাই সেদিন আর হলে আসেননি। ক্যাবলা গলা নামিয়ে বলে, ম্যানেজ কর তোরা, আজ উনি আসবেন না, আমরা আটি চুষছে। বড্ড লো নজর, তাই দিলাম একটু ঠুকে। কটা মাস দেখতে দেখতে কেটে গেল। ক্যাবলা এই মাসে যেন বদলে গেছে। পড়াশোনা করে দেখতে পাই, বিকেলে বের হয় মাঝে মাঝে। শুনি বাড়িতেও নাকি ওদের ঝামেলা চলেছে কাকা জ্যাঠাদের সঙ্গে। ওর বাবার মন মেজাজ ভালো নেই, ফলে বাড়িতেও অশান্তি লেগে আছে। রাগের মাথায় বাবাও যা তা বলেন। ক্যাবলাই দুঃখ করে, এভাবে আর থাকা যায় না বুঝলি, পরীক্ষাটা হতে দেরি। তারপর আমরা ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করি। ক্যাবলা আনমনে জবাব দেয়, কোথাও চলে যাব। ভেবেছিলাম অনেক কিছুই হবে, তার হলো না। তবু পরীক্ষাটা দিয়েছে সে। ফাইনাল পরীক্ষা দিতে গেলাম মহকুমা শহরে। সেখানে তার বোর্ডিংয়ের থেকে কদিন পরীক্ষা দিলাম। কদিন ধরেই দেখছিলাম শহরের বোর্ডিংয়ের ছেলেদের সর্দার। আমরা যেন পাড়া গেঁয়ে ভূত, সবে শহরে এসেছি। বিজলি বাতি জ্বালাতে যাব, ওরা ঠাট্টা করে, দেশলাই ঠকো হে। জলের কল খুলতে গেলে হাসে, দেখো যেন চড়ে ভেসে না যাও। ক্যাবলা গজগজ করে। ওরা ক্যাবলার সঙ্গেও নাকি কি বদ রসিকতা করেছে। ক্যাবলা বলে, পরীক্ষা শেষ হতে দে, তারপর দেখবো বাছাধনদের। তাই যেন বেঁধেছিল সেদিন। শেষ পরীক্ষা হয়ে গেছে, ভূগোল ছিল, বেলা একটাতেই শেষ হয়েছে। এবার বাড়ি ফিরবো আমরা। রিজার্ভ পাশে বাক্স বিছানা তুলছি। কদিন পর বাড়ির কথা মনে পড়ে। এমন সময় একটা কলরব শুনে ফিরে চাইলাম। 2-3 ছেলে ওই ক্যাবলার পিছনেই লেগেছে। ওর গোলগাল চেহারা দেখে ওকে ডাকতো ওরা সার্কেল অফিসার বলে। তারাই নাকি ওই বোর্ডিংয়ের আদি বাসিন্দা আর সবচেয়ে পাদি মার্কার ছেলে। একজন বলে, তুমিও গোল বুঝলে ভাইয়া, পরীক্ষায় এই গোল্লাই পাবে নাকি সার্কেল অফিসার। চোটে ওঠে ক্যাবলা, সরে দাঁড়ান না। ছেলে দুটো ওর পথ আটকেছে। অন্যজন ওর মাথায় একটা টোকাই দিয়েছে। হঠাৎ ক্যাবলা সামনের দুটো ছেলেকে টুটি ধরে মাথায় মাথায় কয়েকটা ঠকাঠক ঠুকে ছেড়ে দিল। ছিটকে ছোঁড়া দুটোর মাথায় যেন চরকি পাক লেগেছে। দুদিকে ছিটকে পড়ে ছটফট শুরু করেছে। তৃতীয়জন তখন নিরাপদ দূরত্বে সরে গিয়ে চিৎকার করছে। ক্যাবলার এই মূর্তি আমরা জানি, তাই বলি ওকে, ছেড়ে দে ক্যাবলা।
ক্যাবলা ধরাশায়ী দুই মূর্তিকে শাসাচ্ছে। আর রসগোল্লা খাবে স্যাঙার? তাহলে বলো, এর চেয়ে কড়া ওই রাজভোগের ব্যবস্থা করি। ওকে টেনে নিয়ে এলাম আমরা। রাজভোগের আর ব্যবস্থা করা তো আর হলো না, ওরা ওতেই ঠান্ডা হয়ে গেছে। ক্যাবলার মন থেকে তবু সেই বাসনাটা যায়নি। আরও নতুন বইপত্র জোগাড় করেছে, নিজের খেয়ালে সে তৈরি করেছে কতগুলো তীর, লোহার ফলার ডগে কোনো গাছের পাতার রসও লাগিয়েছে। মাঝে মাঝে কোনো লোককে হাটে কয়েকবার ঘুরতে দেখলে তার দিকেই নজর দেয়। বুঝলি, লোকটা ক্রিমিনাল। দেখছিস না ওর হাতের ধ্যাবড়া আঙুলগুলো, নাকের পাটা কেমন বাঁকানো, হ্যাভারসনের বইয়ে আছে। আমরা তখন আলু কাবলির শাল পাতা চাটছি টক তেঁতুল লাগিয়ে। ওর রহস্য কথা শুনবার সময় নেই, ও শুধু আসামেই খুঁজ। হঠাৎ এমনি দিনে সাহাদের বাড়িতে ডাকাতি হয়ে গেল। রাতের অন্ধকারে কালো কালি আর সিঁদুর মেখে মশাল জেলে একদল লোক এসে পড়ল। বিকট তাদের চিৎকার, আর তেমনি শনশন লাঠি ঘুরছে। গ্রামের লোক জেগে গেছে। মাঠের ধারে সাহাদের বিরাট বাড়ির দিকে এগোই কার শান্তি। বনেদি বড় লোক সাহাবাবুরা, তাদের বাড়িতে বাসনের অভাব নেই। টাকা, মোহর, সোনাদানা তো আছেই। ডাকাতের দল বগি থালা ছুটছে। তিল বেগে ঘুরতে ঘুরতে অন্ধকারে ভেসে আসে সেই থালা, যেন শ্রীকৃষ্ণের দর্শন চক্র। লাগলে কেটে নামিয়ে দেবে হাত পা, মাই গলা অলঙ্গ। আর্তনাদ ওঠে। ওরা বেদম মারধর করে লুট করছে সিন্ধুক দিনে। ঘুম ভেঙে গেছে ক্যাবলারও। ক্যাবলা চকিতের মধ্যে ব্যাপার বুঝে তার তীর ধনুক নিয়ে বের হতে যাবে, বাধা দেয় ওর বাবাই। কোথায় যাচ্ছে? মা শোনায়, যাক না, জমের বাড়ি যাচ্ছে যদি। ক্যাবলাকে তবু ওরা আটকাতে পারেনি। পাখির লোককে বের হয় ক্যাবলা। ডাকাতের দল তখন ধন সম্পদ বস্তাবন্দি করে বের হয়ে পালাচ্ছে। ক্যাবলা দেখতে পায় ওদের। একটা তেঁতুল গাছের গুঁড়ির আড়াল থেকে লোহার ফলা লাগানো তীর আকর্ণ টেনে ছুঁড়ে দেয়। অস্ফুট আর্তনাদ ওঠে। একটা সন্ডা মার্কা লোকের হাতেই বিঁধে গেছে তীরটা। চারিদিকে আলোড়ন পড়ে যায়। মাছি লেগেছে। কজন ডাকাত খোলা তলোয়ার হাতে এদিকে ওদিকে খুঁজছে। ক্যাবলাও আরো দু একটা তীর ছুঁড়ে জখম করার চেষ্টা করে ওদের, কিন্তু ওরা ধরে ফেলেছে তার লুকোবার ঠাঁই। এগিয়ে আসছে এই দিকে। ক্যাবলা অন্ধকারে মিলিয়ে যায়, কিন্তু বেশ দেখেছে সে তীর দিয়ে একটা লোককে জখম করেছে। তীর লেগেছে ওর ডান হাতে। পুলিশও আসে। মাটিতে দেখা যায় রক্তের দাগ, কিন্তু ডাকাতির কোনো কিনারাই হতো না। সাহা কর্তাকে তারা দারুণ মেরে গেছে। পুরো হাসপাতালেই মারা যান। দু চারজন তখনও ভুগছে। ক্যাবলা এমনি দিনে বাড়ি থেকে পালালো। ওর সৎ মায়ের কথার চোটেই নাকি ক্যাবলা চলে গেছে। আমরাও কিছুদিন তার কথা আলোচনা করি। খেলার মাঠে মনে পড়ে থাকে। দিনগুলো কোন দিকে হারিয়ে যায়। পরীক্ষার ফল বের হয়েছে, ভালোভাবে পাশ করেছে ক্যাবলা। ওর বাবাও দুঃখ করেন, ছেলেটা কোথায় যে গেল, থাকলে কলেজে পড়াতেন। আজ তার ক্যাবলার জন্য দুঃখ হয়, কিন্তু ক্যাবলা কোথায় হারিয়ে গেছে কেউ জানি না আমরা। স্কুলের পরীক্ষার পর এবার ছত্রভঙ্গ হবার পালা। এতদিন গ্রামে একসঙ্গে থেকেছি, পড়েছি, খেলেছি। এবার বৃহত্তর জগতে আমরা সবাই হারিয়ে গেলাম। গ্রাম ছেড়ে বাইরে আসতে হবে। তবু পুজোর ছুটিতে বাড়ি ফিরেছি। বেশ কয়েকটা মাস কেটে গেছে। এতদিন মনে ছিল না। এই গ্রাম সবুজের ধারে মৌরাক্ষীর ঘোড়া জল ভরা তীরে এসে মনে পড়ে ক্যাবলাকে। কাশফুল ফুটেছে দিগন্ত জুড়ে। কে যেন সাদা উত্তরীয় পেটে রেখেছে, হাওয়ার দোল খাওয়া উত্তরীয়। বাতাসে ভেসে আসে সবুজ ধানে ভরা ক্ষেত পার হয়ে গ্রাম গ্রামান্তর থেকে থাকে কুড়কুড়ি শব্দ। পুজোর ঢাক বাজছে। এসব জগৎ জুড়ে আর একজন ছিল, ওই ক্যাবলা। আজ সবই আছে, সবাই রয়েছে, নেই শুধু ছেলেটি। সাহাবাবুদের ডাকাতি খুন জখম দিয়ে অনেক তদন্ত হয়েছে, কাগজে লেখাও হয়েছে। তোলপাড় চলেছিল বেশ কিছুদিন, কিন্তু কোনো কিনারাই হয়নি সেই ডাকাতি। লোকেও ভুলে গেছে সব কিছু। গ্রামের জীবনে এবার পুজোর আলোচনায় হচ্ছে জোরদার। দত্তবাবুদের ঠাকুর এবার এক হাত বেশি হয়েছে, ছোট হয়েছে সাহাবাবুদের ঠাকুর। পাড়োয়ারি তলায় এবার যাত্রা না হয়ে
থিয়েটার হয়েছে। শহর থেকে ডাইনামো এনে বিজলিপাতে জেলে থিয়েটার হয়েছে। আলোর ফোকাস দিয়ে নদী যা দেখিয়েছে তা নাকি একেবারে ভিড়ে এলো। এমনি দিনে খবর আসে জটাধারী তলায় নতুন এক জাগ্রত সাধু মহারাজ এসে উনি জেলেছেন, যার সাথে সঙ্গে কেরা চামুন্ডাও রয়েছে অনেক, ওরা গরু তাগুও রয়েছে। তিনি নাকি প্রয়াগের কোন বিরাট সাধু, পুরীতে দেব দর্শন করতে চলেছে। পথে আশ্রয় নিয়েছেন এ স্থানের লোকদের জীবন ধন্য করার জন্য। গ্রামের লোকও হুমড়ি খেয়ে গিয়ে পড়ে মহারাজের ওখানে। কেরালাই ফিরে রেখেছে তাকে। মহারাজ সারাদিন মৌনি থাকেন, 2-4টে বাড়ি দেন, সূর্যাস্তের পর 2 ঘন্টা। রাত্রি 1 প্রহর পার হয়ে গেলে আবার মৌনি হয়ে যায়। এত লোকের মনে যে এত বেদনা, এত ভক্তি, এত লোভ ছিল তা জানতাম না। দেখি মহারাজের ওখানে গিয়ে সাহাজি মহাশয় হত্যা দিয়েছে, তার বাড়িতে ডাকাতি হয়ে গেছে, অপরাধী ধরা পড়ল। মহারাজ হাত তুলে সান্ত্বনা দেন, ভাবো গন্ধনদ মাটির মতোই মূল্যহীন, ওসব গেছে পাপ গেছে, তবেই সান্ত্বনা পাবো। দতিলাল দত্তমশাই মাথা ঠুকছেন, আমার সন্তান হারিয়ে গেছে বাবা। মহারাজ সান্ত্বনা দেন, परमात्मा ने दिया उन्हें सिर्फ ले लिया, बस दुख का बेटा। তবু দত্তমশাই ছাড়েন না, বলেন একদিন ঘরে পায়ে ধুলো দিতে হবে বাবা। মহারাজ হাসেন, সংসারে আর পা দিই না বেটা, এখান থেকে আশীর্বাদ করছি, শান্তি মিলেগা, ওসব খিঁড়ি দিয়ে যাও বেটা, কাঙালি লোক দিয়ে দেব। তিনি কারো বাড়িতে যান না, কারো কোনো দান গ্রহণ করেন না, সুতরাং সাধুর মাহাত্ম প্রচার হতে দেরি হয় না। যার মহাপুরুষ। এরই মধ্যে শুনলাম কে নাকি রাতের অন্ধকারে আকাশের আলোর রেখা দেখেছে। পরে নজর হয় ওটা সেই মহারাজ স্বয়ং। কোনো একটা মরা ছেলেকে নাকি সে পায়ের আঙুল ঠেকিয়ে বাঁচিয়েছেন উনি। ভিড় বেড়ে যায়, আমরাও যাই তাদের লোভে। মহারাজ দাড়ি গোফে আবৃত, মাথায় ইয়া জটা, গায়ে একটা সিল্কের উত্তরী, চারিপাশে তাগড়া তাগড়া জোয়ান চেলা, ত্রিশূল বল্লম হাতে তাবু পাহারা দেয়। ওরা নাকি দেবতার বিগ্রহ ধন সম্পদ নিয়ে চলেছে নীলাচলে। মাঝে মাঝে 2-1জন তরুণ সন্ন্যাসীকেও দেখি, দাড়ি গোপ সবে বিয়ে হয়েছে, মাথায় জটা, সর্বাঙ্গে বিভূতি মাথানো। 2-1জন আমাদের দিকে চেয়ে থাকে, পরক্ষণেই তারা সরে যায় অন্য কোনো সাধুকে আসতে দেখে। সেদিন রাতের অন্ধকারে সারা গ্রাম জেগে ওঠে আর্তনাদ, শিউরে ওঠে গ্রামের মানুষ। এমনি ঘটনা তারা আগেও এক রাতে দেখেছিল। এবার ওরা হানা দিয়েছে দত্তদের বাড়িতে। জ্যোতি দত্ত বেশ পয়সা কামিয়েছে, এবার প্রচুর টাকা পয়সা করেছে, লাখ লাখ টাকা। সেদিনই গুদামে প্রায় 50,000 টাকার পাট চালান দিয়েছে। ওরা বোধহয় খবর রেখেছিল, তাই আজ রাতেই হানা দিয়েছে। অন্ধকারে ওরা বন্দুকের আওয়াজ করছে, চিৎকার হচ্ছে। ডাকাতরা বাড়ির ভিতরে ঢুকে পড়েছে। পুরোনো আমলের বাড়ি, তোরা পৃথিবীও আছে কয়েকটা। ওরা সিন্দুক ভাঙছে, জ্যোতি দত্তকে একটা খুঁটিতে বেঁধে মশালে ছেঁকা দিয়ে চলেছে। ওরা শাসাচ্ছে, বের কর, কোথায় আছে টাকার বান্ডি, বন্ধুকে সোনার জিনিস, নইলে পুড়িয়ে মারবে। আর্তনাদ করে দত্ত মশাই। বাড়ির মেয়ের গা থেকে জোর করে গহনা করে ওরা। কানের মাকড়ি খোলা না পেলে ডাকাতরা হেঁচ কাটানে কান ছিঁড়ে সেটা বের করে নিয়ে সাঁটায়, চেঁচালে খেটে ফেলে। দত্ত গিন্নিকে কে এক ধাক্কায় ছিটকে ফেলে দিয়ে ওর গলার 10 ভরি গোল হাতটা ছিঁড়ে নেয়। কান্নায় আর্তনাদে বাড়ি ভরে ফেলেছে। ওরা সিন্দুক ভাঙছে। এমনই সময় একজন তরুণ ডাকাত খবরদারি সর্দারকে, মালখানায় চাবি পাওয়া গেছে সর্দার। তোরা ঢুকছি ঘরখানায়, ছোট্ট লোহার দরজা খুলে ফেলছে ওরা। সর্দার কবিনকে নিয়ে ঢুকে পড়ে। বাইরে রয়েছে মাত্র একজন। হঠাৎ সে দরজাটা বন্ধ করে তালা লাগিয়ে দেয় বাইরে থেকে। গ্রামের লোকও এসে পড়েছে, থানা পুলিশ সেই আগেকার ডাকাতির পর থেকেই সাবধান হয়েছিল। তারাও হানা দিয়েছে। বন্দুকের শব্দ ওঠে, ভয় পেয়ে গেছে এরা, বেশিক্ষণ থাকা নিরাপদ নয়, পালাতে হবে। কিন্তু সর্দার আর কবিনকে দেখা যায়নি। ওরা তাড়া দেয়, বের হয়ে পড়ো। ওরা বোধহয় আগেই বের হয়ে গেছে, কিন্তু বেরোবার মুখেই তাকে দেখে ওরা চমকে ওঠে। তাদেরই দলের একজন গর্জে ওঠে ডাকাতের দল, কে বলবা মেয়ে টেনে আসেন।
বেঈমান শেষ করে দেবে তোকে। কিন্তু তার আগেই পুলিশের রিভলভারের গুলি লাগে তার বুক দিতে। সত্যি ছোড়া আর হলো না, ওরা জালে পড়ে গেছে। একেবারে বেমালুম ধরা পড়ে গেছে দলসূত্র। জ্যোতিলাল দত্ত এতদিন পর তার হারানো ছেলেকে বুকে জড়িয়ে ধরে। তুই ক্যাবলা? পুলিশ তখন সেই জোড়া পুকুরির দরজা খুলে এক এক করে ডাকাতদের বের করছে আর হাত করে লাগাচ্ছে। শেষকালে ধরা পড়লো সেই সর্দার। সাধু মহারাজের এইটাই আসল পরিচয়। ওই গোটা দুধ দাড়ি গো সবই নকল, ওটা তার সাজবেশ মাত্র। ওই সব দলে ওটা ভেদ। চেনারূপী ক্যাবলাকে দেখে সাধু মহারাজ গদলায়। হারাম দাদা কাহিকা, তুই বেইমানি করলি? আসছে ক্যাবলা। তোমার ডান হাতের চিহ্নটা দেখাও মহারাজ পুলিশকে। আমার ফিল লেগেছিল ওখানে, এবার শাহবাবুদের বাড়িতে যখন পদছুটি দিয়েছিলে তখন। ওই রাত্রি দেখেই তোমায় চিনেছিলাম, তোমার চ্যালেঞ্জিং করতে শুরু করেছিলাম। আজ এটা গুরু দক্ষিণ আমার। চক্রও সরকার, জীব টেনে ছিঁড়ে দেবো তো। মহারাজ গর্জন করছে, কিন্তু নিষ্ফল সেই গর্জন। মহারাজের আস্তানা তার বাক্স প্যাঁটরা সার্চ করছে পুলিশ। অনেক ডাকাতির মালই বের হয়েছে। মাই শাহবাবুদের বাড়ির বৌদের চন্দ্রহার বিছে ভারী ভারী গহনা পর্যন্ত। আর বের হয়েছে ক্যাবলার হাতে তৈরি সেই টিপটাও, যাতে মহারাজ বছর খানেক আগে জখম হয়েছিলেন। অনেক দিন লোকের চোখে ধুলো দিয়ে এই কাণ্ড করে এসেছে মহারাজের দল। পুলিশও এবার হাতে পেয়েছে তাদের। ক্যাবলার নাম ডাক বেড়ে গেছে, ক্যাবলার ছবি বের হয় কাগজে। পুলিশ সাহেব নিজে ওকে খাতির করে পুরস্কার দিয়েছে। এখনো ওকে দেখতে পাবে, একসঙ্গেই কলেজে পড়ি আমরা। পুলিশ তো সতেজ একটা তরুণ, ব্যাগে দাঁড়িয়ে একাই যেন প্রতিপক্ষের সব আক্রমণ ঠেকাচ্ছে। কলেজ টিমের যোগ্য ক্যাপ্টেন, পড়াশোনাও মন দিয়ে করছে। ও নাকি পাস করে আরো বড় হবে। আজ ওকে আমরা বিশ্বাস করি, ওর শক্তি, সাহস আর নিষ্ঠা আছে। ও বড় হবে। নমস্কার। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো।